আলাইকুম। আমি মোহাম্মদ আবরার মাহিজাহিন, রাজশাহী মেডিকেল 66 ব্যাচ। আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে কোষ বিভাজন। বায়োলজির মধ্যে জৈব বটানি মিলিয়ে মোটামুটি 24টা চ্যাপ্টার আছে। এই 24টা চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টার অন্যতম সহজ চ্যাপ্টার। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কোষ জিনিসটা কি। কোষ কোষ হচ্ছে আমাদের জীবদেহ গঠনের আমাদের জীবদেহের গঠনগত ও কার্যকরী একক। এই জিনিসটা কি বোঝাচ্ছে যে কোষ আমাদের দেহে যতগুলো আছে, যত হাত পা অর্গান আছে, অঙ্গ আছে, এই সকল অঙ্গই কোষ দিয়ে গঠিত। তাহলে কোষ দিয়ে আমাদের সম্পূর্ণ দেহ গঠিত। এই জন্য আমরা কোষকে কি বলি? জীবদেহের গঠনগত এবং কার্যকরী একক। তাহলে বিভাজন জিনিসটা কি? বিভাজন মানে বোঝায় বিভাজিত হওয়া। কোষ বিভাজন কি বোঝায়? ধরো এটা একটা কোষ, ঠিক আছে? এই কোষটা কি হয়? এই কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষে তৈরি হয়। এই দুইটা কোষ আবার দুইটা কোষে বিভাজিত হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ আরো অন্যান্য কোষে বিভাজিত হয়, আরো বেশি পরিমাণে কোষ তৈরি করে। তাহলে এই প্রক্রিয়াটাই আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজন কেন দরকার? আমরা যখন প্রথম আমরা মায়ের পেটে ছিলাম, তখন এই একটা মাত্র কোষ ছিল আমাদের। যখন প্রথম আমরা মায়ের পেটে ছিলাম, এই কোষটা ধীরে ধীরে বিভাজিত হতে থেকেছে। এই আবার যে বিভাজিত কোষগুলো আসলো, এগুলো আরো বিভাজিত হতে থেকেছে। আলটিমেটলি বিভাজিত হতে আজকের আমরা। তাহলে কোষ বিভাজন আমাদের দেহের বৃদ্ধির জন্য এবং আমাদের যে জনন কোষ আছে, জনন কোষ সৃষ্টির জন্য আমাদের কোষ বিভাজন প্রয়োজন। এইটুকু মোটামুটি জানতে হবে। তাহলে কোষ বিভাজন জিনিসটা কি, আশা করি বুঝতে পেরেছ। তাহলে কোষ বিভাজনের মাধ্যমে আমাদের যে দেহ সৃষ্টি হচ্ছে, আমরা ছোট থেকে বড় হয়েছি, আস্তে আস্তে আমাদের এই অর্গানের যে কোষগুলা আছে, হাত পায়ের কোষগুলা, এগুলো ধীরে ধীরে বিভাজিত হতে থেকেছে। বিভাজিত হওয়ার মাধ্যমে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হয়েছে। বুঝতে পারলো? এই হচ্ছে মোটামুটি কোষ বিভাজনের সংজ্ঞা। যদি বলে এখন দুইটা ওয়ার্ড পাবা, একটা হচ্ছে মাতৃকোষ, আরেকটা পাবা তোমরা অপত্য কোষ। এখন এই দুইটা জিনিস কি? সর্বপ্রথম সাপোজ এইটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে? এই কোষটা বিভাজিত হয়ে আরো দুইটা কোষ তৈরি হচ্ছিল, তাই কিনা? এই একটা কোষ, এটা বিভাজিত হয়ে আরো দুইটা কোষ তৈরি হচ্ছিল। এইটা একটা মা কোষ, এই মা কোষ থেকে বিভাজিত হয়ে আরো দুইটা সন্তান কোষ সৃষ্টি হয়েছে। তাহলে এই কোষটা বিভাজিত হয়েছে, এটা মা, তাহলে এটাকে আমরা বলবো মাতৃকোষ। এটা মাতৃকোষ। আর এই মাতৃকোষ থেকে যে দুইটা সন্তান কোষ হয়েছে, এগুলাকে আবার সন্তান বলিও না, এগুলাকে আমরা বলবো অপত্য কোষ। অপত্য কোষ বা কি বলবো, ডটার সেল। ঠিক আছে? তাহলে আশা করি কোষ বিভাজন জিনিসটা কি এটা বুঝতে পেরেছো। মাতৃকোষ এবং অপত্য কোষ এই দুইটা জিনিস কি এটা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী পেজে যাওয়া যাক। তোমাদের প্রথম প্যারার শেষের দিকে একটা ইনফরমেশন আছে যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম সামুদ্রিক স্যালামান্ডার কোষে কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে কি যে সর্বপ্রথম কোষ বিভাজন কে লক্ষ্য করেন? ওয়াল্টার ফ্লেমিং। কোথায় লক্ষ্য করেন? সামুদ্রিক স্যালামান্ডার। এখন বৈজ্ঞানিক নামটা আছে, বৈজ্ঞানিক নামটা আমাদের মনে রাখতে হবে। তো এত বড় বৈজ্ঞানিক নাম পড়া লাগবে না। এখানে কি মা আছে না, স্যালামান্ডারের মা আছে না, এখানে মনে রাখবো মা, মাকুলোসার মা। ঠিক আছে? তাহলে স্যালামান্ডারের মা এখানে আছে আর মাকুলোসার মা। ঠিক আছে? আরেকটা এখান থেকে দেখতে পারো যে লা আছে এখানে, স্যালামান্ডার, এখান থেকে আমরা একটু লো আছে। তো মোটামুটি যেহেতু বৈজ্ঞানিক নাম, তো এটা সর্বোচ্চ তোমাদের এমসিকিউ আসবে। এমসিকিউ আসলে মানে ওখানে অপশন আছে মানে তুমি এখান দিয়ে নাম মিলিয়ে নিবা। ঠিক আছে? এভাবে অ্যান্সার করতে হবে।
তাহলে আমাদের ইনফরমেশনটা কি গেল? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডারের কোষ বিভাজন লক্ষ্য করেন। গেল। আর এটা বৈজ্ঞানিক নাম মাকুলুসা, মা স্যালামান্ডারের মা। ঠিক আছে, এবার দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। তোমরা সাধারণত হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জিনিসটা অত ডিপলি বুঝো না, ইভেন আমি অতটা বুঝতাম না ডিপলি। হ্যাপ্লয়েড কি এবং ডিপ্লয়েড কি, সর্বপ্রথম জিনিসটাতে আসি। হ্যাপ্লয়েড বলতে বুঝে এক সেট ক্রোমোজোম, এক সেট ক্রোমোজোম। ঠিক আছে, আর ডিপ্লয়েড জিনিসটা কি? ডিপ্লয়েড জিনিসটা তাহলে কি হচ্ছে? বাতা এক সেট ক্রোমোজোম। ডিপ্লয়েড জিনিসটা কি? দুই সেট ক্রোমোজোম, দুই সেট ক্রোমোজোম। তাহলে এটা দুই। ঠিক আছে, তাহলে হ্যাপ্লয়েড বলতে বুঝায় এক সেট ক্রোমোজোম, ডিপ্লয়েড বলতে বুঝায় দুই সেট ক্রোমোজোম। যখনই বায়োলজির যেখানেই ডাই দেখবা, ডাই মানে বুঝাবে তোমাদের দুই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হ্যাপ্লয়েড বলতে বুঝায় এক সেট ক্রোমোজোম, ডিপ্লয়েড বলতে দুই সেট ক্রোমোজোম। এখন ক্রোমোজোম জিনিসটা কি? সাপোজ এটা একটা ক্রোমোজোম। ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে থাকে আমাদের ডিএনএ, ক্রোমোজোমে থাকে আমাদের ডিএনএ। আর ডিএনএর মধ্যে কি থাকে? ডিএনএর মধ্যে থাকে জিন। আশা করি তোমরা প্রায় সবাই জানো যে জিন কি করে। জিনের আমাদের বংশগত বৈশিষ্ট্য, অর্থাৎ তোমার বাবার, তোমার দাদার যত বৈশিষ্ট্য আছে, জিন সেগুলো আমাদের মধ্যে বহন করে। তাহলে ক্রোমোজোম আলটিমেটলি যে জিন বা ডিএনএ এগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বহন করে। তাহলে আলটিমেটলি ক্রোমোজোম আমাদের সকল বৈশিষ্ট্যটা বহন করছে। তাহলে এখন এক্সের যে ক্রোমোজোম আছে, এই এক্সের ক্রোমোজোম তাহলে আমাদের কি করবে? এই ক্রোমোজোমগুলো আমাদের সকল প্রকার বৈশিষ্ট্য বহন করবে। সাপোজ এইটা হচ্ছে একটা কোষ। ঠিক আছে, এই কোষের মধ্যে অবশ্যই নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকবে। ক্রোমোজোমের কাজ হচ্ছে বৈশিষ্ট্য বহন করা। এক্সের ক্রোমোজোম বলতে কি বোঝায়? সাপোজ ক্রোমোজোম সংখ্যা প্রত্যেক প্রাণীর মধ্যে নির্দিষ্ট পরিমাণে থাকে। ঠিক আছে, প্রত্যেক জীবের মধ্যে ক্রোমোজোম নির্দিষ্ট পরিমাণে থাকে, কারণ বৈশিষ্ট্য তো বহন করা লাগবে। সেক্ষেত্রে এক্সের ক্রোমোজোম জিনিসটা কি হবে? যে সাপোজ এটা হচ্ছে একটা কোষ, একটু বড় করে আঁকি, এইটা হচ্ছে একটা কোষ। ঠিক আছে, এই কোষের মধ্যে 5টা ক্রোমোজোম আছে। ঠিক আছে, অবশ্যই নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকবে, 5টা ক্রোমোজোম। সাপোজ 5টা ক্রোমোজোম আছে। ঠিক আছে, এখন এই 5টা ক্রোমোজোম অবশ্যই বৈশিষ্ট্য বহন করবে। 5টা ক্রোমোজোম একা একা থাকবে। ঠিক আছে, এই 5টা ক্রোমোজোম একা একা অবস্থান করবে। কেন? কারণ এখানে বলছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডে এক সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ এই 5টা ক্রোমোজোম এটা একটা সেট। বুঝতে পারলে না? প্রত্যেকটা ক্রোমোজোম একটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করে। প্রত্যেকটা ক্রোমোজোমে একটা ইউনিক বৈশিষ্ট্য বহন করে। এই ক্রোমোজোম ধরো এইটা 1 নম্বর ক্রোমোজোম, এটা 2 নম্বর ক্রোমোজোম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। ঠিক আছে, এই প্রত্যেকটা ক্রোমোজোমই 5টা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করবে। এর সাথে এর মিল নাই, 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 কারোর সাথেই কারোর মিল নাই। বুঝতে পারলে না? তাহলে 5টা ক্রোমোজোম 5টা ইউনিক বৈশিষ্ট্য বহন করছে। আর এই ইউনিক ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো ইউনিক বৈশিষ্ট্য বহন করছে, তাহলে এগুলো ইউনিক ক্রোমোজোম। ইউনিক ক্রোমোজোমের সেটটাকে আমরা বলবো এন। তোমাদের বইয়ে লেখা আছে যে এন স্ট্যান্ডস ফর দ্য সেট অফ ইউনিক ক্রোমোজোমস। তাহলে জিনিসটা কি হলো? আরেকবার বলি, হ্যাপ্লয়েডের মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম আমাদের সকল প্রকার বৈশিষ্ট্য বহন করে। এখন একটা নির্দিষ্ট জীবে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকবে ওই জীবের বৈশিষ্ট্য বহন করার জন্য। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এইটা একটা কোষ। এই কোষের মধ্যে 5টা ক্রোমোজোম আছে। গেল, তাহলে 5টা ক্রোমোজোম 5টা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করছে। কারোর সাথে কোনো ক্রোমোজোমের মিল নাই, একজন আরেকজনের থেকে টোটালি আলাদা বৈশিষ্ট্য বহন করছে। আর এই ক্রোমোজোমগুলা একা একা অবস্থান করছে। দেখো, এই সিঙ্গেল অবস্থায় আছে, এও সিঙ্গেল আছে, এও সিঙ্গেল আছে, এও সিঙ্গেল আছে, এই দুইটা সিঙ্গেল আছে। তাহলে সবাই একা একা অবস্থান করছে, সিঙ্গেল অবস্থায় অবস্থান করছে, তাই না? সেই জন্য এরা যেহেতু একা একা অবস্থান করছে, সিঙ্গেল অবস্থান করছে, সেই জন্য এরা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড।
হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড বলতে তোমরা বুঝবা সিঙ্গেল হবে এরা, সিঙ্গেল হবে এটা, বুঝতে পারলো? সিঙ্গেল হবে কেন? কারণ এই ক্রোমোজোম গুলা কোষের মধ্যে একা একা অবস্থান করবে এবং 5টা ক্রোমোজোম 5টা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করবে। ভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহনের জন্য 5টা ক্রোমোজোমকে আমরা ইউনিক ক্রোমোজোম বলবো। এন বলতে ইউনিক ক্রোমোজোমের সেট বোঝায়। তাহলে যেহেতু এরা একা একা অবস্থান করছে এবং 5টা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করছে, সেই জন্য এদেরকে আমরা বলবো হ্যাপ্লয়েড। ঠিক আছে? আর এন কথাটা কি জন্য আসলো? কারণ 5টা ক্রোমোজোম, ধরো সাপোজ 5টা না হয়, আমাদের মানুষের দেহে তো তোমাদের বই লেখা আছে, আমাদের মানুষের দেহে ইউনিক ক্রোমোজোমের সংখ্যা 23টা। তখন কি হবে? এই কোষের মধ্যে 23টা ক্রোমোজোম থাকবে। 23টা ক্রোমোজোম একা একা অবস্থান করবে। যখনই দেখবা যে ক্রোমোজোম গুলা একা একা অবস্থান করছে, তখনই বুঝবা যে এই জিনিসটা হ্যাপ্লয়েড আছে, অর্থাৎ এটা এন সংখ্যক ক্রোমোজোম আছে। এখন তাহলে আমরা ডিপ্লয়েডের মধ্যে আসি। আমাদের মানব দেহের যত কোষ আছে, এই হাত পা যত কোষ দেখতে পাও, সবগুলা কোষই হচ্ছে ডিপ্লয়েড। তাহলে কিন্তু একটা মাত্র কোষ আছে যেটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড। কোনটা? জনন কোষ। জনন কোষ কি কি আছে? জনন কোষ আছে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু ও ডিম্বাণু, এই দুইটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড। মানুষের ক্ষেত্রে কিন্তু ইউনিক ক্রোমোজোমের সংখ্যা কয়টা পেয়েছিলাম আমরা? 23টা। আমাদের হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যে ইয়াটা আছে, টপিকটা আছে, টপিকটা ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন হবে ইউনিক ক্রোমোজোম 23টা। ঠিক আছে? অর্থাৎ আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুতে প্রত্যেকটাতে 23টা ক্রোমোজোম আছে। এটাতেও 23টা আছে, এটাতেও 23টা আছে। জিনিসটা যেহেতু হ্যাপ্লয়েড, আমরা আমরা জন্মগ্রহণ কিভাবে করি, জাইগোট কিভাবে আসে? একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুর মিলন হবে। এই মিলনের ফলে আরেকটা জাইগোট তৈরি হবে। এই সাইডে আসি, আচ্ছা একটা নতুন স্লাইডিং। এইটা হচ্ছে একটা শুক্রাণু, এইটা হচ্ছে একটা শুক্রাণু, প্লাস এইটা হচ্ছে আরেকটা ডিম্বাণু। ঠিক আছে? এর মধ্যেও এন সংখ্যক ক্রোমোজোম আছে, এর মধ্যেও এন সংখ্যক ক্রোমোজোম আছে, তাই না? অর্থাৎ এইটার মধ্যেও 23টা ক্রোমোজোম আছে, এটার মধ্যেও আমাদের 23টা ক্রোমোজোম আছে। যেহেতু মানুষের ক্ষেত্রে এন এর মান 23, অর্থাৎ ইউনিক ক্রোমোজোমের সংখ্যা 23টা। তাহলে আমরা কি মনে রাখবো? শুক্রাণুর মধ্যে 23টা ক্রোমোজোম আছে, ডিম্বাণুর মধ্যেও 23টা ক্রোমোজোম আছে। এরপর তাহলে কি হবে? এরপর আমরা দেখবো শুক্রাণু এবং ডিম্বাণু দুইটার মিলন ঘটলো, মিলনের ফলে তৈরি হবে জাইগোট। এই জাইগোট যেটা হবে, জাইগোট, এই জাইগোটটা হবে আমাদের 2n। 2n কেন? কারণ এখানে এন আছে, এখানেও এন আছে, একটা এন আর একটা এন মিলিত হলো 2n হলো। এটা হচ্ছে আমাদের দেহকোষ বা ডিপ্লয়েড। একটা এন সাথে আরেকটা এন মিলিত হলো এবং ডিপ্লয়েড তৈরি হলো। ঠিক আছে? তাহলে হ্যাপ্লয়েড আর হ্যাপ্লয়েড মিলে কি তৈরি করলো? ডিপ্লয়েড। এটাকে আমরা ডিপ্লয়েড কেন বলছি? ডিপ্লয়েড বলার কারণ কি? ডিপ্লয়েডে আমরা দেখলাম যে 2 সেট ক্রোমোজোম। 2 সেট ক্রোমোজোমটা কি? এই ডিপ্লয়েড, এই ধরো আমাদের যে যত দেহকোষ আছে এগুলো তো ডিপ্লয়েড। এখন এগুলোকে ডিপ্লয়েড কেন বলছি আমরা, কি জন্য? সাপোজ এইটা হচ্ছে একটা কোষ গেল, হ্যাপ্লয়েডের মধ্যে আমরা বুঝলাম এখানে 5টা ক্রোমোজোম আছে। হ্যাপ্লয়েডের ক্ষেত্রে আমরা বলেছিলাম এখানে 5টা ক্রোমোজোম আছে, যার কারণে একা একা অবস্থান করছে, কিন্তু এই জন্য হ্যাপ্লয়েড। কিন্তু যখন এন এবং এন মিলিত হলো, অর্থাৎ দুইটা এন একসাথে আসলো, তখন জিনিসটা হয়ে গেল আমাদের ডিপ্লয়েড। ডিপ্লয়েডের ক্ষেত্রে ক্রোমোজোম গুলা কি একাই অবস্থান করবে? অবশ্যই না, জোড়ায় জোড়ায় অবস্থান করবে। তাহলে এই ক্রোমোজোম একাই ছিল, এই হয়ে গেল ডাবল, এইটাই চলে আসলো আমাদের জোড়ায় জোড়ায়। এই আমাদের চলে আসলো জোড়ায় জোড়ায়। এই ক্রোমোজোম গুলা জোড়ায় জোড়ায় অবস্থান করে, ডিপ্লয়েড অবস্থায় অবস্থান করে, সেই জন্য আমরা এদেরকে ডিপ্লয়েড বলবো। এদের তখন এরা হবে 2n। অর্থাৎ 2n কেন বলছি? এদের মধ্যে ইউনিক ক্রোমোজোম 2 সেট আছে। এই হচ্ছে এক সেট ইউনিক ক্রোমোজোম, এই হচ্ছে আরেক সেট ইউনিক ক্রোমোজোম। বুঝতে পারলা? এই ধরো আমাদের ইয়া দিয়ে বুঝাই, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলো। এই শুক্রাণু এসছে আমাদের কোথা থেকে? পিতা থেকে। পিতা থেকে আসছে কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম। মাতা থেকে কয়টা ক্রোমোজোম এসছে আমাদের? মাতা থেকে আসছে আমাদের 23টা ক্রোমোজোম। পিতা থেকে 23টা, মাতা থেকে 23টা। এখন এই 23টা ক্রোমোজোম আসছে, 23টা ক্রোমোজোম ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 23। ঠিক আছে? এখানেও 1 2 এরকম করে 23টা।
এইখানে আমরা দেখব কি যে পিতা থেকে যে 23টা ক্রোমোজোম এসছে এবং মাতা থেকে যে 23টা ক্রোমোজোম এসছে, এই 23টা ক্রোমোজোমের মধ্যে মিল আছে। এই 1 নম্বরের সাথে এই 1 নম্বরে মিল আছে, এই 2 নম্বরের সাথে এই 2 নম্বরে মিল আছে, এখানকার 11 নম্বরের সাথে এখানকার 11 নম্বরে মিল আছে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটারই একে অপরের সাথে মিল আছে। এভাবে মিল আছে, এভাবে মিল আছে, এই 23-এর সাথে 23-এর মিল আছে। গেল। এখন যেহেতু এরা দুজনেই এন এবং একে অপরের সাথে মিল আছে, সেক্ষেত্রে এখানে কি দেব, একে অপরের সাথে মিল আছে, তাহলে অবশ্যই এরা জোড়ায় জোড়ায় অবস্থান করবে। তাহলে এই জোড়া একসাথে অবস্থান করলো, এই জোড়া একসাথে অবস্থান করলো। অর্থাৎ পিতার এই হচ্ছে পিতার 1 নম্বর ক্রোমোজোম, এটা হচ্ছে মাতার 1 নম্বর ক্রোমোজোম, এরা জোড়ায় জোড়ায় অবস্থান করবে। মাতার 10 নম্বর ক্রোমোজোম, পিতার 10 নম্বর ক্রোমোজোম, এরা জোড়ায় জোড়ায় অবস্থান করবে। জোড়ায় জোড়ায় অবস্থানের জন্য আমরা এদেরকে বলবো ডিপ্লয়েড বা 2n। যেহেতু আমরা দেখছিলাম যে মানুষের ক্ষেত্রে এন, যেটা এন এর মান কত ছিল 23, এখন এইটা হচ্ছে কি আমাদের 2n, তাহলে কয়টা হবে 46। সেই জন্য আমরা বলি যে মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা 46টা। অর্থাৎ আমাদের তো যত দেহকোষ আছে সকলেই তো ডিপ্লয়েড। ডিপ্লয়েড হওয়ার জন্য এদের যে ক্রোমোজোম সংখ্যা, এটা হচ্ছে এন এর মান তো নর্মাল 23, কিন্তু ডিপ্লয়েড যার কারণে এটা হবে 46। কিন্তু যখন তোমাদের কোশ্চেন আসবে যে মানব দেহে ইউনিক ক্রোমোজোমের সংখ্যা কত, তখন ইউনিক ক্রোমোজোম যখনই দেখবা তখনই বুঝবা সেটা এন বুঝে আছে, তখন সেটা অ্যান্সার কি 23। কিন্তু যখন কোশ্চেন আসবে যে মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত, প্রত্যেক কোষে ক্রোমোজোমের সংখ্যা কত, জাস্ট মনে রাখবা যে আমাদের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম গুলা জোড়ায় জোড়ায় অবস্থান করছে, সবাই জোড়ায় জোড়ায় অবস্থান করছে, অর্থাৎ এটা হবে 2n। নর্মালি এন এর মান হচ্ছে আমাদের 23। ঠিক আছে, ইউনিক ক্রোমোজোম এটা হচ্ছে আমাদের ইউনিক ক্রোমোজোম। কেন ইউনিক ক্রোমোজোম বলছিলাম, কারণ 23টা 23 ধরনের ক্রোমোজোম এবং 23 ধরনের বৈশিষ্ট্য বহন করে, সেই জন্য এটা একটা ইউনিক ক্রোমোজোম। ইউনিক ক্রোমোজোমের সেট, এটা মানুষের ক্ষেত্রে 23টা, ফলের মাছের ক্ষেত্রে 4টা। তাহলে আমরা কি মনে রাখবো যে এন কেন বলছি, ইউনিক ক্রোমোজোম কেন হচ্ছে, কারণ 23টা ক্রোমোজোম আছে, 23টা ক্রোমোজোম 23 ধরনের ভিন্ন বা ইউনিক বৈশিষ্ট্য বহন করছে, সেজন্য এটা হচ্ছে একটা ইউনিক ক্রোমোজোম। যখন পিতা থেকে এক সেট ইউনিক ক্রোমোজোম আসলো, মাতা থেকে আরেক সেট ইউনিক ক্রোমোজোম আসলো, ঠিক আছে, এই দুইটা ক্রোমোজোম যখন একসাথে অবস্থান করবে এবং জোড়ায় জোড়ায় অবস্থান করবে কোষের মধ্যে, তখন এটাকে আমরা বলবো ডিপ্লয়েড। আমাদের যত দেহকোষ আছে সকলেই হচ্ছে ডিপ্লয়েড, এবং যত মানে আমাদের দেহের একমাত্র একটা কোষ যেটা হচ্ছে হ্যাপ্লয়েড, সেটা কি, সেটা হচ্ছে আমাদের জনন কোষ। গেল, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাতে পারো। গেল, তাহলে আমাদের পরের ইয়াতে চলে যায়। তাহলে আমরা দেখলাম যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জিনিসটা কি। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বোঝা আসলে অনেক জরুরি, কারণ তোমাকে বুঝতে হবে যে কোথায় কোন ধরনের কোষ বিভাজন চলে। ঠিক আছে, যেমন মাইটোসিস দেহকোষে হয় অর্থাৎ ডিপ্লয়েড কোষে হয়, মায়োসিস হয় আমাদের জনন কোষে, জনন কোষ তৈরির জন্য মায়োসিস হয়, মাইটোসিস হয় আমাদের দেহকোষের জন্য, হ্যাপ্লয়েডের জন্য। এখানে ডিপ্লয়েড হয়, এখানে হ্যাপ্লয়েড তৈরি হয়। এই জিনিসগুলো বোঝার জন্য তোমাদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বোঝা লাগবে। তো আশা করি যতটুকু আলোচনা করলাম হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড নিয়ে বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আসি আমরা কোষ বিভাজন পদ্ধতি। কোষ বিভাজন পদ্ধতি মূলত 3 ধরনের হয়ে থাকে, অ্যামেটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। তোমরা 9 এই জিনিস নিয়ে হালকা হলেও পড়েছো। এখন তাহলে একটু বিস্তারিত আলোচনা শুরু করা যায়। তাহলে কোষ বিভাজন 3 ধরনের, অ্যামেটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। আজকে আমরা অ্যামাইটোসিস পর্যন্ত পড়বো, সামনের দিন পরবর্তী ক্লাসে মাইটোসিস, মায়োসিস এগুলো নিয়ে আলোচনা করবো। আগানো যাক। তাহলে অ্যামাইটোসিস জিনিসটা কি। তোমরা বায়োলজির যেখানে দেখবা ঠিক আছে, এ বা এন, সেখানে দেখবা অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে কি, এই জিনিসটা অনুপস্থিত। তাহলে এর আগে আমরা দেখেছিলাম একটা বিভাজন মাইটোসিস। মাইটোসিস এখানে অনুপস্থিত আছে। ঠিক আছে, অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে হয়, যারা সাধারণত হয় এককোষী। এককোষী যেরকম কি, যেরকম আমরা মনে রাখবো ব্যাকটেরিয়া, ইস্ট, তারপর হচ্ছে গিয়ে আমাদের অ্যামিবা, এরা এককোষী হয়, এদের মধ্যে অ্যামাইটোসিস ঘটে। অ্যামাইটোসিস জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের একটা কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিস জিনিসটা আমাদের কিভাবে হয়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো প্রকার জটিলতা ছাড়াই সরাসরি
বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করে। সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো অ্যামাইটোসিস। তাহলে মানে আমরা কি বুঝলাম? মানে হচ্ছে অ্যাবসেন্ট, এবং মাইটোসিস তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়া মাইটোসিস অনুপস্থিত। সংজ্ঞা হিসেবে লিখিও না, জাস্ট বোঝার জন্য গেল। তাহলে চিত্র একে একটু বুঝতে যাই যে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হয় কিভাবে। ঠিক আছে, তাহলে এইটা ধরো একটা কোষ, এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের কোষ, এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে আমাদের ক্রোমোজোম বৈশিষ্ট্য বহন করে। এক্ষেত্রে কি করব আমরা? এই ক্ষেত্রে সর্বপ্রথম যেহেতু অ্যামাইটোসিস ঘটবে, এই কোষ বিভাজন প্রক্রিয়া কি হবে, যে নিউক্লিয়াস, এই চারপাশে আছে সাইটোপ্লাজম, এই পাশে আছে নিউক্লিয়াস। এখন এটা থেকে আমাদের দুইটা কোষ তৈরি হবে। দুইটা কোষ যদি সৃষ্টি হয়, দুইটা কোষ সৃষ্টির জন্য তো এখানে নিউক্লিয়াস আছে একটা, এই নিউক্লিয়াস থেকে দুই ভাগে বিভক্ত হতে হবে অবশ্যই। নিউক্লিয়াস দুই ভাগে বিভক্ত হওয়ার জন্য আমাদের কি হতে হবে, এটা দুইটা হওয়া লাগবে, অর্থাৎ রেপ্লিকেশন হওয়া লাগবে। ক্রোমোজোম, এই ক্রোমোজোমই তো আমাদের বৈশিষ্ট্য বহন করে, বৈশিষ্ট্য বহনের জন্য তো এটা দুইটা হওয়া লাগবে, তাই না? তাহলে সর্বপ্রথম জিনিসটা কি হবে, এই কোষটা, কোষের বাইরের আবরণ এরকমই থাকবে এবং নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিভাজিত হতে থাকবে, নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিভাজিত হতে থাকবে। এই ক্রোমোজোমগুলা এরাও ডাবল হতে থাকবে, ক্রোমোজোমগুলো ডাবল হতে থাকবে, নিউক্লিয়াসটাও আস্তে আস্তে ডাবল হতে থাকবে। ডাবল হলে কি হবে, যে দুইটা কোষে নির্দিষ্ট পরিমাণে ক্রোমোজোম এবং নিউক্লিয়াস যেতে পারবে। তাহলে বৈশিষ্ট্য, নিউক্লিয়াস তো আমাদের সকল বৈশিষ্ট্যই কাজ, যত বৈশিষ্ট্য যত কাজ আছে নিউক্লিয়াসই আমাদের নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসকে সাধারণত মস্তিষ্কে, কোষের মস্তিষ্ক বলা হয়। তাহলে কি, যে এই কোষটা দুইটা কোষে পরিণত হবে, সেই জন্য এই কোষের নিউক্লিয়াস বা ক্রোমোজোম এটা দুইটা হওয়া লাগবে। দুইটা তাহলে কিভাবে হবে, এইটাই রেপ্লিকেশন হবে আস্তে আস্তে, মানে ডাবল হবে। বুঝতে পারলে, রেপ্লিকা তৈরি হবে, এইটারই দুইটা ভাগ হবে। তাহলে কি হবে, এরপর এই যে ক্রোমোজোম, ভিতরের ক্রোমোজোমটা ডাবল হলো, বুঝতে পারলাম না, ক্রোমোজোমটা এখানে ছিল, এই জিনিসটা আস্তে আস্তে ডাবল হচ্ছে, অর্থাৎ দুই সাইডে সরে যাবে। সেইভাবে নিউক্লিয়াসটাও এরকম বড় হচ্ছে, অর্থাৎ মাঝ বরাবর জিনিসটা ভাগ হয়ে যায় যাতে। ঠিক আছে, তাহলে এবার আমাদের আসা যাক যে এই জিনিসটা এরকম হলো, এখন এটা যে মাঝ বরাবর ভাগ হবে, সেই জন্য এটা কি হবে, এরকম ভাবে একটু ভাঁজ চলে আসবে এটার মধ্যে, এরকম ভাবে একটু ভাঁজ চলে আসবে, এরকম ভাবে একটু ভাঁজ চলে আসবে, যাতে সুন্দর মতো ভাগ হয়ে যেতে পারে। এখন এই নিউক্লিয়াস যেহেতু ভাগ হলো, এইটা যেহেতু ভাঁজ হলো, তাহলে আমাদের অবশ্যই এইটাও ভাঁজ হতে হবে, বাইরের যে কোষ আবরণ এটা অবশ্যই আমাদের ভাঁজ হতে হবে। এইটা যদি ভাঁজ না হয় তাহলে তো নিউক্লিয়াস ভাগ হলো কিন্তু কোষ তো ভাগ হবে না, সেক্ষেত্রে কি হবে, যে এইটা এর মধ্যেও ভাঁজ চলে আসবে, এইটার মধ্যেও ভাঁজ চলে আসবে। তাহলে কি হলো, এইটা হচ্ছে একটা কোষ। ঠিক আছে, এই কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম। তাহলে এইটা থেকে আমাদের দুইটা কোষ সৃষ্টি হবে। দুইটা কোষ সৃষ্টির জন্য এইটার যে যত বৈশিষ্ট্য, এগুলো তো সব ক্রোমোজোম বা নিউক্লিয়াসই বহন করে, সেই জন্য দুইটা কোষ সৃষ্টি হওয়া লাগবে। তাহলে দুইটা কোষে এই নিউক্লিয়াস ক্রোমোজোম যাওয়া লাগবে, সেই জন্য এই দুইটা কোষে এই নিউক্লিয়াস যে এটা আছে এটা ডাবল হয়, রেপ্লিকেশন ঘটে, অর্থাৎ এটা একটা থেকে দুইটা তৈরি হয়। এই দুইটা তৈরি হলো, এই দুইটার মধ্যে এখন যে ডাবল হলো, এই ক্রোমোজোম দুই সাইডে চলে গেল, বিভাজিত হয়ে দুই সাইডে চলে গেল। তাহলে এখন মাঝখান বরাবর একটা ভাঁজ হয়ে যায়, ভাঁজ হওয়ার ফলে কি হয়, ভাঁজ হওয়ার ফলে জিনিসটা দুই ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হওয়ার ফলে কি হয়, এই জিনিসটা দুইটা কোষে পরিণত হয়ে যায়, এরকম ভাবে দুইটা কোষে পরিণত হয়ে গেল। তাহলে কি হলো জিনিসটা, যে এটা হচ্ছে একটা কোষ, কোষটা আমাদের বিভাজিত হওয়া লাগবে, দুইটা কোষ হওয়া লাগবে অ্যামাইটোসিস প্রক্রিয়া। অ্যামাইটোসিস প্রক্রিয়া কি হয়, নিউক্লিয়াসটার যে ক্রোমোজোম এটা রেপ্লিকেশন ঘটলো, অর্থাৎ দুইটা তৈরি হলো, আবার যে কোষ, ঠিক আছে, এইটা থেকে দুইটা আসবে। তার আগে সর্বপ্রথম নিউক্লিয়াসটা বা ক্রোমোজোমটা ডাবল হলো, ডাবল হওয়ার পরে কি হলো, দুই সাইডে দুটো চলে গেল এবং নিউক্লিয়াসের মধ্যে এই মেমব্রেনে, অর্থাৎ এই বাইরের আবরণে একটা ভাঁজ পড়লো, ভাঁজ পড়ার ফলে কি হবে, এটা ডাবল মানে ভাগ হয়ে যেতে পারবে, মাঝ বরাবর ভাগ হয়ে যেতে পারবে। তাহলে এই কোষ আবরণের মধ্যে একটা ভাঁজ পড়লো, ভাঁজ হওয়ার ফলে কি হলো, যে দুই সাইডে মাঝ বরাবর এটা কেটে গেল,
মাঝ বরাবর এটা কেটে গেছে, তাহলে দুই সাইডে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়ে গেল। এখানে যেহেতু কোনো প্রকার জটিল প্রক্রিয়া খুব একটা থাকে না, সেই জন্য অ্যামাইটোসিস প্রক্রিয়াকে আমরা কি বলবো? প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে না? দেখো, একটা মাধ্যমে, একটা জাস্ট চার্টের মাধ্যমে তুমি অ্যামাইটোসিস পুরোটা বুঝে গেলা। অ্যামাইটোসিস প্রক্রিয়ার মধ্যে অত জটিলতা নাই, সেই জন্য এটাকে আমরা বলবো প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে হয়, এটা আমরা কিভাবে মনে রাখবো? দিয়ে আমরা মনে রাখবো অ্যামিবা। এই মায়ের আছে না, দিয়ে আমরা মনে রাখবো ইস্ট। তাহলে অ্যামিবা, ইস্ট গেল। আরেকটা কি আমাদের উদাহরণ? আরেকটা হচ্ছে আমাদের বি দিয়ে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াতে সাধারণত দ্বিবিভাজন দেখা যায়। দ্বিবিভাজন, এটা বাইনারি ফিউশন আসলে। অর্থাৎ জিনিসটা কি, দ্বিবিভাজন জিনিসটা কি অনেকটা এইটার মতোই, অ্যামাইটোসিসের মতোই, যে মাঝ বরাবর ভাগ হয়ে যায় এবং দুইটা কোষের সৃষ্টি হয়। তাহলে অ্যামাইটোসিস কাদের মধ্যে দেখা যায়? অ্যামিবা, ইস্ট এবং ব্যাকটেরিয়া, এদের মধ্যে অ্যামাইটোসিস প্রক্রিয়া দেখা যায়। অ্যামাইটোসিস প্রক্রিয়া, তাহলে আমরা যদি সংজ্ঞা চাই তাহলে কি বলবো? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এই কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো প্রকার জটিলতা ছাড়াই সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে, সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা বলবো অ্যামাইটোসিস। গেল, তাহলে এই গেল আমাদের অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস থেকে আমাদের কি জানতে হবে? কাদের মধ্যে অ্যামাইটোসিস ঘটে। গেল, বিজ্ঞানী স্ট্যাসবার্গার বলেছেন যে অ্যামাইটোসিস থেকেই সকল জটিল প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যে বিভাজনগুলো দেখলাম না পরবর্তী ইয়াতে, মাইটোসিস, মায়োসিস, অ্যামাইটোসিস থেকেই এগুলো এসছে আলটিমেটলি। বুঝতে পারলাম? এটাই বিজ্ঞানী স্ট্যাসবার্গার বলেছেন। আরেকটা অ্যামাইটোসিস থেকে আমাদের কি জানতে হবে? আরেকটা জানতে হবে যে সিঙ্গেল সেল প্রোটিন, এইটা তৈরিতে অ্যামাইটোসিস প্রক্রিয়া ব্যবহার করা হয়। এটা আবুল হাসান স্যারের বইয়ে নাই, জিনিসটা একটু নোট করে নিও। গেল, তাহলে আশা করি এই কোষ বিভাজনের ফার্স্ট লেকচার হলো এটা। কোষ বিভাজন জিনিসটা কি এটা বুঝতে পেরেছো। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই দুইটা জিনিস কি এটা বুঝতে পেরেছো। এবং অ্যামাইটোসিস পর্যন্ত আজকে আমরা পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করব এবং তারপরে মায়োসিস নিয়ে আলোচনা করব। আজকের জন্য এখান পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে, কোনো জিনিস বুঝতে না পারো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড থেকে বা যেখান থেকে বুঝতে না পারো, বা বইয়ের কোনো ওয়ার্ড যদি বুঝতে না পারো, কমেন্টে জানাতে পারো। আজকের জন্য এখান পর্যন্তই। আসসালামু